ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলী সহ ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। রাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। হত্যার দায় স্বীকার করেছে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনী। পুলিশ জানায়, রাত ৮টার দিকে শ্মশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে আরেকজন হানিফের শ্যালক মোহাম্মদ লিটন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। বাকি একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছে জাসদ গণবাহিনীর নেতা কালু। 3টা ফায়ার হয়েছে শ্মশানে, তো আমরা এসে 5-6টা গাড়ি নিয়ে আসলাম। এসে কেনালে ঘুরিয়ে বেড়িয়ে দিকে পাই নাই, চলে গিয়েছি। পরে শুনলাম যে প্রশাসনের মাধ্যমে শুনলাম যে 3টা লাশ পড়ে গিয়েছে। এখানে 3টি লাশ পড়ে আছে এবং হলো যে 2টি মোটরসাইকেল আছে সাথে। 3টা লাশ আছে, 3টা লাশেরই গুলি করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। একটার মাথায় গুলি করছে, বুকে গুলি করছে, 3টারই গুলি করে মারছে। মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোন, একটি ধারালো অস্ত্র ও 29,370 টাকা উদ্ধার করা হয়। তারা সবাই আন্তঃজেলার ডাকাত দলের সদস্য। গ্রেপ্তারকৃতরা হল মানিকগঞ্জের মোহিত, শরীয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ। বেলা 11:30টায় টাঙ্গাইলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। পরে বলেন, অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক বাস যাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরো কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই। বাসে ডাকাতি ও শ্লীলতাহানির মামলা তদন্ত নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এখন পর্যন্ত 3 জনকে আটক করা হলেও বাকিদের ধরতে অভিযান চলছে। সবশেষ কি তথ্য জানিয়েছে পুলিশ? 3 জনকে গ্রেপ্তার এবং বাকি যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তারের অভিযান কিন্তু চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে। এখানে এই আদালতে কিছুক্ষণ আগে গ্রেপ্তারকৃত 3 জনকে নিয়ে আসা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, পুলিশ বলতে আমি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে 5 দিনের রিমান্ড চাওয়া হবে এবং আদালত যে কয়েকদিন রিমান্ড দেয় সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ তারা নেবে। এই হচ্ছে আদালতের কার্যক্রমের বিষয়। এর সাথে যদি যোগ করি, পুলিশ সুপার যেটা বলছে যে এই গাড়িতে যে নারী যাত্রী ছিল তাদের শ্লীলতাহানি এবং ধর্ষণ নিয়ে কি কথা উঠেছে। তিনি আমাকে যেটা বিকালবেলায় নিশ্চিত করেছেন যে এই গাড়িতে 7 থেকে 8 জন নারী যাত্রী ছিল বলে তিনি জানতে পেরেছেন। এর ভিতরে অন্তত 4 জনের সাথে পুলিশের কথা হয়েছে। তার ভিতরে 2 জনের শরীর থেকে রূপার অলংকার ছিনিয়ে নিয়েছে এবং সেখানে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে সেই 4 জন পুলিশকে জানিয়েছে। আমি পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের বরাত দিয়ে এই কথাটি বলছি। আর এই মামলার যিনি বাদী হয়েছে ওমর আলী, তার সাথে কালকে যখন আমরা গণমাধ্যম কর্মীরা কথা বলেছিলাম সেখানেও সে শ্লীলতাহানির কথাই বলেছে, ধর্ষণের কথা বলেনি। এই হচ্ছে শ্লীলতাহানি এবং ধর্ষণের যে বিষয়টি উঠে এসেছে সেটা। এর সাথে যদি যোগ করি, পুলিশ সুপার যেটা বলছে যে সাদা পুলিশ এবং পোশাকধারী পুলিশের বেশ কয়েকটি টিম কিন্তু এখনো কাজ করছে। তারা দেশের বিভিন্ন জায়গায়, আপনি জানেন যে আন্তঃজেলা ডাকাত দলে যে 3 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের একজনের বাড়ি মানিকগঞ্জ, একজনের বাড়ি ঢাকার সাভার এবং আরেকজনের বাড়ি শরীয়তপুর। এবং সাভারের ঢাকার তিনি কিন্তু এর ছাড়াও আরো কয়েকটি ডাকাতি মামলার সাথে জড়িত। তেমন তথ্য তারা জানতে পেরেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সাভারে আরো 2টি ডাকাতের ঘটনায় কিন্তু এই শহীদুল ইসলাম মুহিতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তো পুলিশ যেটা বলছে যে এরা দীর্ঘদিন যাবতীয় ডাকাতি করেছে এবং তারা সংঘবদ্ধ ডাকাত। তাদের কাছ থেকে গ্রেপ্তারকৃত 3 জনের কাছ থেকে যে তথ্য পেয়েছে সেই তথ্যপত্র বিশ্লেষণ করে বাকি যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছে। এ হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে মহাসড়কে বাসের ডাকাতির সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। রাজনৈতিক দলগুলোকে চাঁদাবাজি ও দখলবাজি বন্ধের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির
ডাক্তার শফিকুর রহমান। তার দাবি, ইসলামিক দলগুলোর কেউ জুলুম ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে এক সভায় এসব কথা বলেন তিনি। দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে খোলা মাঠে সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। সমাবেশকে ঘিরে সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আসতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি নতুন প্রজন্মের কাছে কৃতজ্ঞতা জানান। বলেন, তারা বুকে তাজা রক্ত দিয়েছিল বলেই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। নতুন প্রজন্মের ভয়ে দেশ থেকে পালিয়ে গেছে স্বৈরাচার। জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান রবের দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। সমাবেশ থেকে তিনি সবার প্রতি চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান। তোমাদের যদি খাওয়ার অভাব হয়, আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক্ট দিয়েছেন, আমরা ভাগ বাটোয়ারা করে খাবো। তবুও তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও, দখল বাণিজ্য ছেড়ে দাও, তোমরা মানুষকে কষ্ট দিও না। সমাবেশে আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দাবি, দলের কেউ অপরাধ করলেই তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমন নজির অন্য দলে নেই। দুপুরে যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দেয়া ভার্চুয়ালি ভাষণে এসব কথা বলেন তারেক রহমান। ১৬ বছর পর যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত সম্মেলনে যোগ দেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খুনি, লুটেরা, স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার কাজ শুরু করেছে বিএনপি। নেতাকর্মীরা কেউ অপরাধ করলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না। আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে, যা সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, যে কোনো দৃষ্টিকোণ থেকে হোক না কেন, যা গ্রহণযোগ্য নয়, তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। তারেক রহমান জানান, আপাতত দল পুনর্গঠনের কাজ চলছে। ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠন শুরু করবে বিএনপি। এই সরকার, যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা, জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই দেশ ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলেও মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এটিই হবে। ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল সহ ৫ দফা দাবিতে কর্মবিরতি ও ক্লাস বর্জন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। সকালে রংপুর দিনাজপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হচ্ছে, এমবিবিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না, ওটিসি টেস্ট আপডেট করতে হবে, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করতে হবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করতে হবে, চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। এসব দাবি না মানা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। প্রথম
প্রথমত এমবিবিএস এবং বিডিএস ব্যতীত অন্য কেউ যাতে ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে। ওদের চেয়ে আমাদের ডিফারেন্স 2 বছর, আগে ওদের ছিল হচ্ছে 30 বছর, আমাদের ছিল 32 বছর বিএসএস বয়স সীমা। এখন ওদের 32 হয়েছে, তাহলে আমাদের 34 হবে, তার মানে আমাদের 34 করে আমাদের সরাসরি 6ষ্ঠ গ্রেডে নিয়োগ দিতে হবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেক পরিমাণে বেড়ে গেছে এবং তার জন্য মূলত দায়ী হলো ডিএমএফরা, তার কারণ তারা একটু জ্বর হলেই একটু কাশি হলেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, যার ফলে দেখা যাচ্ছে যে 3rd জেনারেশন 4th জেনারেশন পর্যন্ত রেজিস্ট্যান্স হয়ে গেছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদিন। দুপুরে ঝালকাঠির সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় কথা বলেন তিনি। দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুর 12টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে হামলাকারীদের ছবি সহ পোস্টার লাগায়। একই সঙ্গে তারা উপাচার্য, উপ উপাচার্য ও সহ ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ দাবি করেন। এছাড়া দ্রুত নতুন প্রশাসনের অধীনে শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানান। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়া কঠিন হয়ে পড়বে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য প্রফেসর ডক্টর আবু জাকির মোর্শেদ। তথ্যপাত্র সংগ্রহের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও জানান তিনি। 4 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখনো এতদিন পরেও কোনো সন্ত্রাসী, কোনো চিহ্নিত সন্ত্রাসী সরকার এখন পর্যন্ত গ্রেফতার করে নাই। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা শিক্ষার্থীরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যে অভিভাবক আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তাকে আমরা আর আমাদের অভিভাবক হিসেবে চাই না। এটা আমাদের প্রত্যেকটা ছাত্রের শেষ কথা ছিল, আর এখনো আছে। কুয়েট ক্যাম্পাসের সবশেষ অবস্থা নিয়ে জানাতে খুলনা থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি কোনো কর্মসূচি চালাচ্ছে কিনা, আর প্রশাসনের পক্ষ থেকে কি কোনো বক্তব্য পেয়েছেন? না, আসলে এখন শিক্ষার্থীরা কোনো কর্মসূচি চালাচ্ছে না। তারা দুপুর 12টার পর কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছিল, প্রেস ব্রিফিং করেছিল এবং তারপর চিহ্নিত সন্ত্রাসীদের ছবি সম্বলিত বা তাদের কর্মকাণ্ডর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন ছবি সম্বলিত পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়ে দিয়েছে। আর আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। প্রশাসন বলতে তদন্ত কমিটির সাথে যারা রয়েছেন তাদেরই একজন সদস্য প্রফেসর ডক্টর আবু জাফর মোর্শেদ। ওনার সাথে কথা বলেছিলাম, তা উনি যেটা বলছেন যে তদন্তের কার্যক্রম যেভাবে আগাচ্ছে, অর্থাৎ এখনো যে তথ্যপাত্র যেভাবে সংগ্রহ হচ্ছে তাতে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা নাও দেওয়া হতে পারে। তার কারণ তিনি বলছেন যে যে ধরনের তথ্যপত্র প্রমাণ দরকার সেই ধরনের তথ্যপত্র প্রমাণ আসলে তার কাছে এখনো পর্যন্ত আসেনি, এবং যে কারণে কিন্তু গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং তিনি বলছেন যে তদন্ত রিপোর্ট দিতে গেলে হয়তো আরো কিছুদিন সময় লাগতে পারে। আর নতুন কোনো কর্মসূচির কথা আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, বিকেলে দেবে না, নতুন কোন ধরনের কর্মসূচি আসতে পারে সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে এবং সিদ্ধান্ত নেওয়ার পর তারা আসলে জানাবে যে আগামীকাল বা এরপরে নতুন কোনো কর্মসূচি আছে কিনা। আর অপরদিকে আমরা কুয়েটের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু যোগাযোগ করেও আসলে সুস্পষ্ট কোনো তথ্য আমরা আসলেই পাইনি যে পরবর্তীতে কি হবে না হবে, কি করবে না করবে সেই বিষয়ে আসলে স্পষ্ট করে আমরা কিছুই জানতে পারিনি। তবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এটা আগে থেকেই তারা ঘোষণা করেছে যে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থীরা যেটা বলছেন যে একাডেমিক কার্যক্রম চালু হোক, তবে নতুন প্রশাসনের মাধ্যমে, অর্থাৎ ভিসি প্রভিসি। যেমন আমরা আশা করছি কুয়েট ক্যাম্পাসের এই অচলাবস্থার দ্রুতই সমাধান হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুয়েট ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক।
বেলা 11:30টার দিকে ঠাকুরভোগ গ্রামে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, শুক্রবার ছয়হালের মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুফি মিয়ার সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। সকালে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুপক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে জয়রামপুর গ্রামে নিজ বাড়ির পাশে লিচু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা জানান, শুক্রবার বিকেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সকালে বাড়ির পাশে লিচু বাগানে মরদেহ পাওয়া যায়। হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। বান্দরবানের লামায় অপহরণ চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ফাঁসিয়াখালী থেকে তাদের আটক করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন পুলিশ সুপার শহীদুল্লাহ কায়সার। বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণের টাকা তুলতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে চক্রের 2 সদস্য। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও 2 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতরা রাবার বাগানের শ্রমিক ছিল। সিমন ত্রিপুরা ও জ্যাকসন ত্রিপুরা নামে দুজন বন্ধুদের প্ররোচনায় পড়ে শ্রমিকের কাজ ছেড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। অপহরণ চক্রটি দীর্ঘদিন ধরে লামার বিভিন্ন স্থান থেকে শ্রমিকদের অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করত। গেল 1 মাসেই তারা 41 জন শ্রমিককে অপহরণ করেছে। সরাই এবং ফাঁসিয়াখালীতে যে ঘটনাটা ঘটেছে, অপহরণ এবং মুক্তিপণ, তারা ওখানে কিভাবে চেনে, হাউ দে ওয়েল নন দিস এরিয়া, তখন তারা বলে যে ওখানে তাদের কয়েকজন সদস্য পূর্বে ওই রাবার বাগান এবং তামাক বাগানে তারা কাজ করত। পিরোজপুরে রাতের আঁধারে অগণতান্ত্রিকভাবে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাজারের ব্যবসায়ীরা। সকাল 10টায় মঠবাড়িয়া পৌরসভার সামনে বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যানারে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাতের আঁধারে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে ব্যবসায়ীদের বাদ দিয়ে বাইরের লোক নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তাদের। অগণতান্ত্রিক একতরফাভাবে ঘোষণা দেওয়া কমিটিকে বাদ দিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠনের দাবি জানান তারা। অন্ধকারে একটা কমিটি করেছেন এবং এই কমিটি অবৈধ। আমরা চাই সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক হতে ভোটের মাধ্যমে একটা নির্বাচিত কমিটি হোক। নির্বাচনের মতো জায়গায় এত বড় কমিটি গঠিত হয়েছে, তাই আমি সংরক্ষণ জনগণের মতামত দিয়ে আমি এদেরকে অবৈধ কমিটি হিসেবে ঘোষণা করিলাম। সুনামগঞ্জের মধ্যনগরে যুবলীগ নেতাকে গ্রেপ্তারে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপির 2 পক্ষ। সংঘর্ষের আশঙ্কায় 144 ধারা জারি করেছে মধ্যনগর উপজেলা প্রশাসন। শুক্রবার রাত 12টা থেকে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা বংশীকুণ্ডা ইউনিয়নের 9 নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করা হয়। তাকে বিএনপিপন্থী লোক বলে দাবি করেন উপজেলা যুবদলের একাংশ। এই নিয়ে উপজেলার বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মজলুর লোকদের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। সংঘর্ষের আশঙ্কায় 144 ধারা জারি করে প্রশাসন। শরীয়তপুরের জাজিরায় বন্যপ্রাণীর থেকে ফসল রক্ষায় পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারিয়েছেন এক কৃষক দম্পতি। সকালে উপজেলার বালিয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বালিয়াকান্দি এলাকার ইদ্রিস খাঁ তার জমির ফসল সজারুর হাত থেকে রক্ষার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতেন। সকালে সেই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই তিনি এবং তার স্ত্রী শেফারি বেগম খেতে যান। এ সময় অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে শেফারি বেগমও বিদ্যুৎ স্পৃষ্ট হন।
ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে নবনির্মিত 85টি ঘর হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান বন্যায় ঘরহারা পরিবারের কাছে এসব ঘর হস্তান্তর করেন। নতুন ঘর পাওয়ায় খুশি বন্যায় ক্ষতিগ্রস্তরা। ভয়াবহ বন্যায় জীবন বাঁচাতে স্ত্রী ছেলে মেয়ে সহ আশ্রয় নিয়ে এক সপ্তাহ ছিলেন পাশের মসজিদে। বন্যার পানিতে কাঁচা ঘর ধসে যাওয়ায় পরবর্তী 3 মাস কেটেছে এক ভাইয়ের আশ্রয়ে। গত আগস্টের বন্যায় নিজের একমাত্র ঘরটি পানিতে বিলীন হওয়ার পর প্রতিটি দিন কেটেছে অনিশ্চয়তায়। নতুন ঘর পেয়ে এখন যেন জীবনের দিশা খুঁজে পেয়েছেন 57 বছর বয়সী আবুল বশর। আল্লাহর হুকুম হয়েছে, তাদের মনে দয়া হয়েছে, তাদের মনে আল্লাহ রহমত নাজিল করছে। তাদের অনেক পরিশ্রমে অনেক কষ্টে বিনিময়ে মানে মাথা ঘোষাবার জন্য একটা ঘর করে দিচ্ছে। আবুল বশরের মতো আরও অনেক পরিবার খুশি। সর্বস্ব হারানো পরিবারগুলো এখন নতুন ঘরে নতুন করে সংসার সাজিয়ে নিচ্ছেন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে একটা ঘর পাইলাম যে আমার উপকারটা হইলো বা আমিও খুশি হইলাম। একবার মাথা গুঞ্জাবারটা একটু ঠাই গেছে। দেশের বন্যাপ্রবণ এলাকায় বসবাস উপযোগী এসব ঘর স্বাভাবিক ঘরের চেয়ে বেশ উঁচু। জেলার ফুলগাজী ও সদর উপজেলার 85টি পরিবারকে দেওয়া হয়েছে এসব ঘর। একই সাথে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও। নৌবাহিনী থেকে বলা হয় আগামী দিনেও নৌবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন মানবিক সহায়তা অব্যাহত থাকবে। এই বাড়িগুলো বাংলাদেশের মুন্সিগঞ্জ এলাকার বন্যাপ্রবণ এলাকায় খুবই উপযোগী হিসাবে দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত হয়ে আসছে। এই বাড়িগুলো 1.5 তলা বিশিষ্ট। এতে করে বিগত আকস্মিক বন্যার মতো হঠাৎ যদি প্লাবন আসে আপনারা পরিবার পরিজন নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করতে পারবেন ইনশাআল্লাহ। গত আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যায় সম্পূর্ণভাবে বিলীন হয়েছে 1700 ঘর। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয় 6500 ঘরবাড়ি। গত বছর ফেনীতে ভয়াবহ বন্যায় সর্বস্ব হারানোর মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই হয়েছে নৌবাহিনীর কল্যাণে। এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের জীবিকা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মূলধন ফিরে পাওয়া। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফেনী। রমজানে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট রোধ, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে নাগরিক পদযাত্রা করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। দুপুরে নগরের চকবাজারে অলি খাঁ মসজিদের সামনে থেকে প্রেসক্লাব অভিমুখে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। আসন্ন রমজানে যাতে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকে এজন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। সমাবেশে ক্যাব সদস্যরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় নামমাত্র অভিযান না চালিয়ে সিন্ডিকেট ভাঙতে প্রশাসনকে কঠোরভাবে মাঠে নামার আহ্বান জানান ক্যাবের কেন্দ্রীয় সহ সভাপতি। অসাধু ব্যবসায়ীরা যখন সংকট তৈরি করে তখন আমাদের প্রশাসন মানবিক হয়ে যায়, তাদের জন্য মায়া কান্না শুরু হয়ে যায়। এই মায়া কান্না শুরু করে 18 কোটি মানুষের পকেট কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মানুষ কষ্টে আছে এবং এই কষ্টে থাকার বিষয়টি সরকারের আইন প্রয়োগকারী সংস্থা, সরকারের গোয়েন্দা সংস্থাও কিন্তু সরকারের যারা নীতি নির্ধারক তাদের কাছে পৌঁছায় না। ভর্তিসহ সামগ্রিক কার্যক্রম নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ওপেন হাউস প্রোগ্রাম। সকালে দামপাড়া ক্যাম্পাসে এই অনুষ্ঠান শুরু হয়। আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য সংগ্রহ করেন, যেখানে ভর্তির আবেদন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অনুষদ এবং বিষয় সম্পর্কে ধারণা পাচ্ছেন বলে জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়া শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং আবাসিক স্থানগুলো ঘুরে দেখার সুযোগ পান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা নানা প্রশ্নের সমাধান দেন। ই-লার্নিং প্ল্যাটফর্ম স্টেপস টু উইন এর 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার রাজধানীর শ্যামলী রিং রোডের একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা 2:30টায় শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় সন্ধ্যা 6টায়। বিকেলে স্বাগত বক্তব্য রাখেন অতিথিরা। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় নানা বয়সী শিশু। এরপর চলে ক্রাফটিং ওয়ার্কশপ। এরপর কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয় স্টেপস টু উইন এর প্রতিষ্ঠা বার্ষিকী। পরে ম্যাজিক শো উপভোগ করেন আগত অতিথিরা। সারা দেশে চায়ের উৎপাদন কমেছে 10 মিলিয়ন কেজি।
সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিক আন্দোলনে 2 মাস এনটিসির চা বাগান বন্ধ ও রোগবালাই অন্যতম কারণ। তবে উৎপাদন কম হলেও বাজারে চায়ের সংকট হবে না বলে মনে করেন বাগান মালিক ও বোর্ড কর্মকর্তারা। দেশের 169টি চা বাগানের মধ্যে সিলেট বিভাগেই আছে 153টি। কিন্তু নানা সংকটে এবার চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। চায়ের উৎপাদন কমেছে 10 মিলিয়ন কেজি। চায়ের দাম কম থাকায় লোকসানে পড়ে বাগান মালিকরা আগ্রহ হারাচ্ছেন। আর এই সুযোগে বাজার দখল করছে চোরাই পথে আসা ভারতীয় চা। পর্যায়ক্রমে বৃষ্টি, অনাবৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, বৈরী আবহাওয়া এবং ওই যে রোগবালাইয়ের কারণে চায়ের শিল্পটার আমরা সিজনে পাতা উঠাইতে পাই নাই, বিভিন্ন কারণে দোষ নেমে গেছে। বাগান মালিকরা বলছেন, রপ্তানির সুযোগ না থাকায় মিলছে না চায়ের ন্যায্য দাম। বিদ্যুৎ, গ্যাস সংকট ও উচ্চ ব্যাংক সুদ হারের কারণেও পেছাচ্ছে এই খাত। প্রায় 9-10 মিলিয়ন চা এক্সেস হচ্ছে। এটা যদি আমরা এক্সপোর্ট করতে না পারি তাইলে আমরা আরও পিছাই যাব। যে কোনো মূল্যে এটা এক্সপোর্টের ব্যবস্থা করতে হবে। চা বোর্ডের কর্মকর্তারা বলছেন, গত বছরের তুলনায় এবার উৎপাদন কমলে বড় সংকট হবে না। কৃষি পণ্য হিসেবে বিবেচনা করা হয় তাহলে আমরা মনে করেন লো রেট অফ ইন্টারেস্টে আমরা লোন পাই। এর জন্য আমাদের দিক থেকে আমরা 100% চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। বিনিয়োগ বৃদ্ধি, কারখানার উন্নয়ন ও সরকারি সহায়তা পেলে অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে দেশের চা শিল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটের সুরমা নদীর তীরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সিলেট সোসাইটি। দুপুরে সিলেট নগরের কালীঘাট সংলগ্ন সুরমা নদীর তীরবর্তী এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সংগঠনটির উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিলেটের পরিবেশবিদরা অংশ নেন। ঘণ্টাব্যাপী চলে এই পরিচ্ছন্নতা অভিযান। এতে সংগঠনটির অন্তত 20 জন স্বেচ্ছাসেবী পলিথিন ও প্লাস্টিকের বোতল কুড়িয়ে নির্ধারিত স্থানে ফেলে। সিলেট শহরকে বন্যার হাত থেকে বাঁচাতে বর্ষা মৌসুমের আগেই সুরমা নদী খননেরও দাবি জানান তারা। আমরা সজাগ হওয়ার লাগি প্রশাসন যারা এটা লড়াচড়া শুরু করছি, যার দেখাম কাউন্সিলর, মেয়র সাহেব বা তারার কিতা যেন এবার বর্ষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে চাকমা ভাষা লেখা, পড়া ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবী সংগঠন রিডিস উদম এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিযোগিতায় চাকমা ভাষাভাষী 40 জন বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী অংশ নেয়। ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিয়ে খুশি তারা। আয়োজকরা জানান, চাকমা জাতিগোষ্ঠীর মানুষ মুখে চাকমা ভাষায় কথা বললেও চর্চার অভাবে নিজস্ব বর্ণমালায় লিখতে ও পড়তে পারে না। চাকমা ভাষা ও সংস্কৃতি সুরক্ষায় এই আয়োজন বলে জানায় আয়োজকরা। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতি হিসেবে চাকমা আমাদের নিজস্ব বর্ণমালা রয়েছে, তারপরে সংস্কৃতি রয়েছে, এগুলো আমাদের চর্চা করা উচিত। এর আগে এই আয়োজন করা হয়নি। আমরা এই ভাষা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। আমরা লক্ষ্য করছি যে আমাদের চাকমারা নিজস্ব যে বর্ণমালা অনেকেই জানে না। এই ধারণা থেকেই আমাদের এই সংগঠনের পথ চলা, কাজ করা। তারুণ্যের উৎসব উপলক্ষে ধামরাইয়ে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে ধামরাই উপজেলা প্রশাসন ম্যারাথনের আয়োজন করে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় 200 প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগীরা ধামরাই উপজেলা চত্বর থেকে 40 মিনিট সময়ে প্রায় 4 কিলোমিটার পথ শেষ করে পুনরায় উপজেলা চত্বরে এসে দৌড় শেষ করেন। এ সময়ে প্রথম 10 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে তাদের সনদ, মেডেল প্রদান করা হয়। আরো কিছু পুরস্কার আছে আপনাদের সেরা 10 জনকে। 1000 টাকা। এই টাকায় মূল বিষয় না।
আর এই ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।